বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমরা বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে রাজশাহী বোর্ড 2019 এর বহু নির্বাচনী নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা শুরু করার পূর্বে গত ক্লাসের পড়া থেকে একটু যাচাই করে নিতে চাই। তুমি বলো, কর্তৃবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে? কর্তৃবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে? ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর হয়েছে। কর্তৃবাচ্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে। তুমি বলো, জটিল বাক্যের অন্তর্গত প্রতিটি খণ্ড বাক্যের পরে কোন চিহ্ন বসে? আমাদের যে বিরাম চিহ্নগুলো রয়েছে, এই বিরাম চিহ্নগুলোর ব্যবহার আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে। এখান থেকে একটি প্রশ্ন, জটিল বাক্যের অন্তর্গত প্রতিটি খণ্ড বাক্যের পরে কোন চিহ্ন বসে? বলো দেখি, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কমা। খুব সুন্দর হয়েছে, মারহাবা, দারুণ। আচ্ছা, তোমার কাছে শেষ প্রশ্ন, বলো দেখি সমুদ্র শব্দের সমর্থক শব্দ কি? আমি অনেকগুলো সমুদ্র শব্দের সমর্থক শব্দ বলেছিলাম, এর মধ্য থেকে তুমি একটি আমাদেরকে শোনাও দেখি সমুদ্র শব্দের সমর্থক শব্দ। ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে, দারুণ। সমুদ্র শব্দের সমর্থক শব্দ যেগুলো বলেছিলাম, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু, পারাবার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এই গত ক্লাসের আলোচনা শেষ করলাম। আজকে আমাদের আলোচনার বিষয় দিনাজপুর বোর্ড 2019, অর্থাৎ দিনাজপুর বোর্ডে 2019 সালে যে সকল নৈবেত্তিকগুলো ছিল সেই বহু নির্বাচনের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, শরতের পর আসে বসন্ত, এখানে পর অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? তাহলে আমরা যদি একটু গণনা করে দেখি, তাহলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, মানে শরৎ এবং বসন্ত এর মাঝে আরও দুইটি ঋতু রয়েছে, মানে একটির সাথে আরেকটির দূরত্ব অনেক। এই জন্য এটির পর এই অনুসর্গটি দীর্ঘ বিরতি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। দ্বিতীয় প্রশ্ন, ঐকদেশিক আধারাধিকরণের উদাহরণ কোনটি? তাহলে ঐকদেশিক আধারাধিকরণ কারকের উদাহরণ কোনটি, এটা আমাদের দেখতে হবে। এক নম্বর হচ্ছে ঐকদেশিক আধারাধিকরণ কারক। তাহলে একটি বিশাল স্থানের যদি কোনো নির্দিষ্ট অংশে কোনো ক্রিয়া সংঘটিত হয়, তখন তাকে বলা হয় ঐকদেশিক আধারাধিকরণ কারক। যেমন পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে। দেখো, পুকুরের পুরো অংশ জুড়ে কখনো মাছ অবস্থান করে না, পুকুরের নির্দিষ্ট একটি অংশে মাছের অবস্থান থাকে। অতএব এখানে পুকুরে হচ্ছে ঐকদেশিক আধারাধিকরণ কারক। আমরা আরেকটি উদাহরণ দিতে পারি, আকাশে চাঁদ উঠেছে। আকাশে চাঁদ উঠেছে, এই যে আকাশটি অনেক বড়, এর মধ্যে আমরা চাঁদকে একটি নির্দিষ্ট অংশে দেখে থাকি। তাহলে চাঁদ কিন্তু পুরো আকাশ জুড়ে বা সম্পূর্ণ আকাশ জুড়ে অবস্থান করে না, আকাশের একটি নির্দিষ্ট অংশে অবস্থান করে। অর্থাৎ এরকম নির্দিষ্ট একটি বিশাল বড় স্থানে যদি কোনো নির্দিষ্ট অংশে ক্রিয়াটি সংঘটিত হয়, তখন তাকে বলা হয় ঐকদেশিক আধারাধিকরণ কারক। এই ছাড়াও
সামীপ্য অর্থে ঐকদেশিক আধারাধিকরণ কারক হয়ে থাকে। যেমন রাজার দুয়ারে হাতি বাঁধা, দুয়ারে মানে দুয়ারের মধ্যেখানে নয়, দুয়ারের পাশে খুব নিকটে, এরকম সামীপ্য অর্থে বা নিকটবর্তী অর্থে ঐকদেশিক আধারাধিকরণ কারক হয়ে থাকে। আমরা এই বাক্যটি দেখো, আমাদের পরের প্রশ্ন, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। এই প্রশ্নটি যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে এই প্রশ্নে দুইটি অংশ আছে এবং এই দুইটি অংশকে তাই দিয়ে সংযুক্ত করা হয়েছে, মানে যুক্ত করা হয়েছে। যখন দুই বা ততোধিক বাক্যকে সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত করা হয় তখন তাকে বলা হয় যৌগিক বাক্য। তাহলে এই বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য। তাহলে এখন এই যৌগিক বাক্য এবং ও, আর, অথবা, কিন্তু, নতুবা, তারপর তাই ইত্যাদি অব্যয়গুলো দ্বারা আমরা গঠন করতে পারি। পরের প্রশ্ন আছে, এক কথায় প্রকাশ, উপকারীর উপকার স্বীকার করে যে তাকে কি বলা হয়? উপকারীর উপকার স্বীকার করে যে তাকে বলা হয় কৃতজ্ঞ। অগ্নি পরীক্ষা বাগধারাটির সঠিক অর্থ কি? অগ্নি পরীক্ষা বাগধারাটির সঠিক অর্থ কঠিন পরীক্ষা। পাবক শব্দের সমর্থক শব্দ, দেখো পরের প্রশ্ন হচ্ছে পাবক শব্দের সমর্থক শব্দ কোনটা? প্রাবক শব্দ রয়েছে। এই পাবক শব্দের অর্থ কি? পাবক শব্দের অর্থ হচ্ছে আগুন। তাহলে পাবক শব্দের সমর্থক শব্দ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আগুন। এখন এই আগুন শব্দের সমর্থক শব্দ কি? আগুন শব্দের সমর্থক শব্দ আমরা জানি অগ্নি, অনল, বন্যী, হুতাশন। তাহলে আমরা কিন্তু সমর্থক শব্দ পেয়ে গেছি। দেখো পাবক শব্দের সমর্থক শব্দ আগুন, অগ্নি, অনল, বন্যী, হুতাশন। তাহলে এই শব্দগুলো কিন্তু সমর্থক শব্দ। আমাদের এর আগেও সমুদ্র শব্দের সমর্থক শব্দ দেখেছি। প্রতিবার প্রশ্ন একই থাকতে পারে কিন্তু অপশন কিন্তু একই থাকে না। এখানে পাবক রয়েছে, পরে হতে পারে অনল শব্দের সমর্থক শব্দ কি, তারপর হতে বন্যী শব্দের সমর্থক শব্দ কি, অথবা আগুন শব্দের সমর্থক শব্দ কোনটি, যে কোনো একটি আমাদেরকে দিতে হবে। অতএব এই সমর্থক শব্দগুলো আমাদের সবই জেনে নেওয়া দরকার। এর পরের প্রশ্ন আছে, এর পরের প্রশ্ন, কোন জ্যোতিচিহ্নের ব্যবহারে এক বলার দ্বিগুণ সময় থামতে হয়? তাহলে প্রশ্ন হচ্ছে কোন তাহলে প্রশ্ন হচ্ছে কোন জ্যোতিচিহ্নের ব্যবহারে এক বলার দ্বিগুণ সময় থামতে হয়? তোমরা জানো আমাদের বাংলা ভাষায় যে জ্যোতিচিহ্নগুলো রয়েছে সেই জ্যোতিচিহ্নগুলো ব্যবহারের একটি নির্দিষ্ট বিরতিকাল রয়েছে। তো এই জ্যোতিচিহ্নগুলোর মধ্যে কমা, প্রথম যে জ্যোতিচিহ্ন রয়েছে, এই কমার বিরতিকাল হচ্ছে এক বলার সমান। অর্থাৎ কোনো বাক্যে যদি আমরা কমা ব্যবহার করি তাহলে সেখানে এক বলার বলতে যে সময় লাগে সেই সময় বিরতি নিতে হবে। কমার পরে আছে সেমিকোলন। সেমিকোলনের বিরতিকাল হচ্ছে এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময়। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি।
আমাদের সঠিক উত্তর হচ্ছে সেমিকোলন। এই সেমিকোলনটি এক বলতে যতটুকু সময় লাগে তার দ্বিগুণ বিরতি নিয়ে থাকে, অর্থাৎ কমার দ্বিগুণ বিরতি নিয়ে থাকে সেমিকোলন। এছাড়া যে সকল বিরাম চিহ্নগুলো রয়েছে, যেমন দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাশ। তাহলে এই যে দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, এর বিরতিকাল হচ্ছে 1 সেকেন্ড। এর বিরতিকাল 1 সেকেন্ড। আর 3টি বিরাম চিহ্ন আছে যে বিরাম চিহ্ন ব্যবহারে থামার কোনো প্রয়োজন হয় না। সেই বিরাম চিহ্নগুলো হচ্ছে হাইফেন, ইলেক এবং বন্ধনী চিহ্ন। পরের প্রশ্ন, শিক্ষক বললেন তোমরা কি ছুটি চাও? অর্থাৎ এখানে একটা প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যকে যখন আমরা পরিবর্তন করতে চাই তখন কিন্তু আমাদের একটু গঠনগত দিক দিয়ে একটু পার্থক্য আমরা লক্ষ্য করে থাকি। তাহলে প্রশ্নবোধক বাক্য মানে হচ্ছে জিজ্ঞাসা করা, অর্থাৎ আমার প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে আমার জিজ্ঞাসা করলেন এই ক্রিয়াটি ব্যবহার করতে হবে। বাক্যের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি আমরা ছুটি চাই কিনা শিক্ষক তা জিজ্ঞাসা করলেন, এটি সঠিক উত্তর। পণ্ডিত মূর্খ শব্দটি কোন বহুব্রীহি সমাস? পণ্ডিত মূর্খ এটা নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। ধীরে ধীরে বায়ু বয় বাক্যটিতে কোন বিশেষণ ব্যবহৃত হয়েছে? ধীরে ধীরে অর্থাৎ ক্রিয়া সংগঠিত হওয়ার ভাব বা ধরন বোঝালে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ, অর্থাৎ এটি ক্রিয়া বিশেষণের উদাহরণ। আদি স্বরাগমের উদাহরণ, যদি শব্দের শুরুতে স্বরধ্বনি নিয়ে এসে শব্দটিকে উচ্চারণ করতে হয় তখন তাকে বলা হয় আদি স্বরাগম। উত্তর হচ্ছে স্কুল। দেখো আমরা লিখেছি সকল, কিন্তু উচ্চারণ করার সময় একটি রস্বই ধ্বনি নিয়ে এসে আমরা উচ্চারণ করি, এ কারণে একে বলা হচ্ছে আদি স্বরাগম। শব্দের শুরুতে একটি অতিরিক্ত স্বরধ্বনি নিয়ে এসে যদি শব্দটিকে উচ্চারণ করতে হয় তখন তাকে বলা হয় আদি স্বরাগম। পরের প্রশ্ন, আমরা তাজমহল দর্শন করলাম। দর্শন করা এটা কোন ধরনের ক্রিয়া? আমরা জানি বিশেষ্য পদ, বিশেষণ পদ, অব্যয় পদের পরে মৌলিক ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়াটি গঠিত হয় তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। অতএব দর্শন করলাম বিশেষ্য পদ, তারপরে কর ধাতু দিয়ে বাক্যটি ক্রিয়াপদটি গঠিত হয়েছে, অতএব এটি মিশ্র ক্রিয়া। আমরা তখন বই পড়ছিলাম, তখন বই পড়তে মানে অতীতের কাজের ঘটমানতা প্রকাশ করছে, অর্থাৎ ঘটমান অতীতকাল। পরীক্ষায় সফল হও যে এটা কি ধরনের বাক্য? অর্থাৎ যে বাক্য দ্বারা মনে ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় তাকে ইচ্ছাসূচক বাক্য বলা হয়ে থাকে। সঠিক উত্তর ইচ্ছাসূচক বাক্য। রয়ের, দিগের, দের, গুলির, গণের গুলোর কোন বিভক্তির উদাহরণ? আমরা জানি রয় এর, এটি ষষ্ঠী বিভক্তির উদাহরণ। রয়ের এটি ষষ্ঠী বিভক্তি উদাহরণ। রয়ের এগুলো হচ্ছে এক বচনে ব্যবহৃত হয়, আর বহু বচনে হচ্ছে দের, দিগের, গণের, গুলোর। এগুলো হচ্ছে ষষ্ঠী বিভক্তির চিহ্ন কিন্তু বহু বচনে ব্যবহৃত হয়। তাহলে আমরা আমাদের যে 7 ধরনের বিভক্তি রয়েছে এগুলো এক বচন এবং বহু বচনের রূপ দেয়া আছে, এগুলো হচ্ছে সবই ষষ্ঠী বিভক্তির উদাহরণ। বাংলা উপসর্গ মোট কয়টি? আমাদের পাঠ্য বই যে উপসর্গ আছে, উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। উপসর্গ শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে থাকে। তো বাংলা ভাষায় বাংলা উপসর্গ রয়েছে 21টি।
বাংলা ভাষায় বাংলা উপসর্গ রয়েছে 21টি। অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, উন, কদ, নি, পাতি, বি, ভ, রাম, স, সা, সু, হা, এগুলো সবই কিন্তু বাংলা উপসর্গ এবং এই বাংলা উপসর্গগুলো বাংলা শব্দের পূর্বে বসে থাকে। পরের প্রশ্ন, ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে কি বলে? ক্রিয়া প্রকৃতির সাথে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে থাকে এবং কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত পদ। আশা করি তোমরা সবাই মনোযোগী থেকে ক্লাসটি দেখছো। বলো তো তুমি, পাবক শব্দের সমর্থক শব্দ বলো। পাবক শব্দের সমর্থক শব্দ অগ্নি, অনল, বন্যী, হুতাশন। ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তুমি বলো, উপকারীর উপকার স্বীকার করে যে এক কথায় কি হবে? এক কথায় হবে কৃতজ্ঞ। ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা পরের দিকে এগিয়ে যাই। নিচের কোনটি যোগড়ুরো শব্দ? এই যোগড়ুরো শব্দগুলো হচ্ছে সমাস সাধিত শব্দ। যে শব্দে সমাস নিষ্পন্ন বা সমাস সাধিত শব্দের যদি সমসমান পদের অর্থ প্রকাশ না করে ভিন্ন অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় যোগড়ুরো শব্দ। উদাহরণ দেয়া আছে মহাযাত্রা। মহাযাত্রা এটি হচ্ছে আমাদের যোগড়ুরো শব্দ। এর যদি আমরা ব্যাস বাক্য তৈরি করে মহা সমারোহে যাত্রা, অর্থাৎ ধুমধাম করে যে যাত্রা করা হয় তাকে বলা হয় মহাযাত্রা। কিন্তু মহাযাত্রা শব্দের যোগড়ুর অর্থ হচ্ছে মৃত্যু বা মৃত্যু যাত্রা। অতএব গঠনগত দিক এবং ব্যবহারিক দিকে শব্দটির অর্থগত মিল নেই। এই সমাস নিষ্পন্ন শব্দর যদি গঠনগত দিক এবং অর্থগত দিকে ব্যবহারিক দিকে মিল না থাকে তখন তাকে বলা হয় যোগড়ুরো শব্দ। চেষ্টা করো সবই বুঝতে পারবে বাক্যটিতে কোন অর্থে অনুগার ব্যবহার করা হয়েছে। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অনুমতি, প্রার্থনা ইত্যাদি বুঝাতে ক্রিয়াপদের যে রূপ ব্যবহৃত হয় তাকে বলা হয় অনুজ্ঞা। তাকে অনুজ্ঞা বলা, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝাতে ক্রিয়াপদের যে রূপটি আমরা ব্যবহার করি তাকে বলা হয় অনুজ্ঞা। এই অনুজ্ঞা দুইটি কালে হয়ে থাকে, একটি হচ্ছে বর্তমান কাল ও ভবিষ্যৎ কাল। তাহলে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কালে অনুজ্ঞা হয়ে থাকে এবং মধ্যম পুরুষে এই অনুজ্ঞাটি হয়। মধ্যম পুরুষে আবার তিনটি ভাগ আছে, সাধারণ মধ্যম পুরুষ, সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষ আর তুচ্ছাত্মক মধ্যম পুরুষ। কিন্তু এই যে অনুজ্ঞাগুলো আমরা ব্যবহার করে থাকি, অনুজ্ঞা আবার বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। চেষ্টা করো সবই বুঝতে পারবে। এই অনুজ্ঞাটি সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ চেষ্টা করলে তুমি তোমার বোঝার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সম্ভাবনা অর্থে এই অনুজ্ঞাটি ব্যবহৃত হয়েছে। এভাবে আরো অনুজ্ঞা, যেমন রোগ হলে ওষুধ খাবে, কোন অর্থে? এটি বিধান অর্থে। যদি রোগ হয় ওষুধ খেলে তোমার রোগটি সেরে যাবে, অর্থাৎ এটি হচ্ছে বিধান অর্থে অনুজ্ঞার ব্যবহার। গঠন রীতি এবং অর্থের দিক দিয়ে সাধিত ধাতু কত প্রকার? পরের প্রশ্ন, সাধিত ধাতু কিভাবে গঠিত হয়? সাধিত ধাতুর গঠন হচ্ছে মৌলিক ধাতু যোগ সরিয়া। মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে সাধিত ধাতু গঠিত হয়। এই গঠন রীতি এবং অর্থের দিক দিয়ে সাধিত ধাতুকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে নাম ধাতু, প্রযোজক ধাতু আর কর্মবাচ্যের ধাতু। তাহলে সাধিত ধাতু তিন ধরনের, একটি হচ্ছে নাম ধাতু, প্রযোজক ধাতু, কর্মবাচ্যের ধাতু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নাম ধাতু বিশেষ্য পদ, বিশেষণ পদ এবং অব্যয় পদের পরে আপত্যয় যুক্ত হয়ে নাম ধাতু গঠিত হয়। অপরকে নিয়োজিত করা অর্থে মৌলিক ধাতুর সাথে আপত্যয় যুক্ত হলে তাকে প্রযোজক ধাতু বলে। কর্মবাচ্যের ধাতুটিও মৌলিক ধাতুর সাথে আপত্যয় যুক্ত হয়ে গঠিত হয়। সাহিত্যিক শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সাহিত্য যোগ স্নিক,
ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়? ভাববাচ্যের কথা, বাচ্য সম্পর্কে আলোচনা, আমরা গত ক্লাসে কর্তৃবাচ্য সম্পর্কে আলোচনা করেছি। আজকে ভাববাচ্য সম্পর্কে আলোচনা করছে। ভাববাচ্যে কর্তায় কোন বিভক্তি যুক্ত হয় প্রশ্ন আমাদের। তাহলে ভাববাচ্যের কর্তায় আমরা জানি ভাববাচ্যর কতগুলো বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভাববাচ্যে কোনো কর্ম থাকে না। তাহলে ভাববাচ্যে কর্ম থাকে এবং ক্রিয়ার অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়। যে ভাববাচ্যের কর্মপদ না, শুধু কর্তৃপদ থাকবে এবং ক্রিয়াপদ থাকবে। ভাববাচ্যের কর্তায় শূন্য বা প্রথমা, ভাববাচ্যের কর্তায় দ্বিতীয়া, তৃতীয়া ও ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়। তাহলে দেখো, ভাববাচ্যের কর্তায় দ্বিতীয়া, তৃতীয়া এবং ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়। যেমন আমাকে যেতে হবে, আমাকে, আমার যাওয়া হবে না, আমার, এখানে র ষষ্ঠী বিভক্তি, কে দ্বিতীয় বিভক্তির উদাহরণ। দ্বিতীয় বিভক্তির চিহ্ন হচ্ছে কে রে, তৃতীয়া বিভক্তি দ্বারা দেয়া কর্তৃক, আর ষষ্ঠী বিভক্তি রয়ের। এই বিভক্তিগুলোর যে কোনো একটি ব্যবহার করে আমাদের ভাববাচ্যের কর্তা গঠন করতে হয়। তাহলে ভাববাচ্যের কর্তায় কর্ম থাকে না, ভাববাচ্যের ক্রিয়াপদের অর্থ প্রধান এবং ক্রিয়াপদগুলো নাম পুরুষের হয়ে থাকে এবং কর্তায় দ্বিতীয়া, তৃতীয়া এবং ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়। পরের প্রশ্ন আছে, প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি? আমরা জানি প্রত্যেক ভাষারই মৌলিক অংশ হচ্ছে 4টি। বলো তো দেখি কি কি 4টি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। অর্থাৎ প্রতিটি ভাষারই মৌলিক অংশ হচ্ছে 4টি, ধ্বনি, শব্দ, বাক্য, অংশ। মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি? মহাপ্রাণ ধ্বনি আমাদের উচ্চারণ বৈশিষ্ট্য অনুসারে ধ্বনিগুলোকে 2টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অঘোষ ধ্বনি, আরেকটি হচ্ছে ঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি। অঘোষ এবং ঘোষ এটার মধ্যে আবার 2টা ভাগ আছে, একটি অল্প প্রাণ আর একটি মহাপ্রাণ। যে ধ্বনি উচ্চারণ করার সময় কণ্ঠ অনুরণিত হয় না তাকে বলা হয় অঘোষ ধ্বনি, আর যে ধ্বনি উচ্চারণ করার সময় কণ্ঠ অনুরণিত হয় তাকে বলা হয় ঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনির মধ্যে 2টি ভাগ আছে। বর্গের প্রথমটি হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, এগুলো উচ্চারণ করার সময় বাতাসের চাপ কম থাকে, ক, চ, ট, ত, প। আর বর্গের দ্বিতীয় ধ্বনি খ, ছ, ঠ, থ, ফ। তাহলে বর্গের প্রথমটি হচ্ছে অল্প প্রাণ, বর্গের দ্বিতীয়টি হচ্ছে মহাপ্রাণ, অঘোষ মহাপ্রাণ। একইভাবে বর্গের তৃতীয়টি গ, জ, ড, দ, ব, গ, জ, ড, দ, ব, এগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। আর ঘ, ঝ, ঢ, ধ, ভ, মহাপ্রাণ ধ্বনি। আমরা কিন্তু খুব সহজেই উত্তরটি পেয়ে যাব, অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনির উদাহরণ। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ, ঘ এবং ঝ। খ এবং ঘ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। দিগন্ত শব্দের সঠিক বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ দিক যোগ অন্ত। বর্গের প্রথম ধ্বনির সাথে যদি স্বরধ্বনির সন্ধি হয় তাহলে বর্গের প্রথম ধ্বনিটি তৃতীয় ধ্বনিতে রূপান্তরিত হয়। এটি হচ্ছে আমাদের নিয়ম, সন্ধির নিয়ম। তাহলে সন্ধির নিয়ম দেখো, প্রথমে রয়েছে বর্গের প্রথম ধ্বনি ক, এরপরে রয়েছে স্বরধ্বনি অ। তাহলে প্রথম ধ্বনিটি তৃতীয় ধ্বনিতে রূপান্তরিত হবে, তৃতীয় ধ্বনি হচ্ছে গ। এরপর স্বরের সংক্ষিপ্ত রূপ নেই, এটি অটোমেটিক্যালি বাদ চলে যাবে। দিক যোগ অন্ত সমান সমান দিগন্ত। নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ কোনটি? যে শব্দগুলোর পুরুষবাচক রূপ নেই তাকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। এরকম নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন,
এই সতীন ছাড়াও সধবা, বিধবা, এও, দায়, অরক্ষণীয়া, অসূর্যম পশ্যা ইত্যাদি হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। সতীন শব্দটি সঠিক উত্তর। এছাড়া সধবা, বিধবা, ইয়, দায়, অরক্ষণীয়, অসূর্যম পশ্যা এইগুলো সবই হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ, কারণ এই শব্দগুলোর পুরুষবাচক রূপ নেই। এই নিত্য স্ত্রীবাচক শব্দগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, বাংলায় নিত্য স্ত্রীবাচক শব্দ, তো সংস্কৃতে বা তৎসম নিত্য স্ত্রীবাচক শব্দ। তেহাই বলতে বোঝায়, তেহাই অর্থাৎ একটি একককে ভাগ করে যে বিভিন্ন নামে নামকরণ করা হয় তার একটি নাম হচ্ছে তেহাই। তেহাই হচ্ছে এক এককের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ একটি একক, এই একককে যদি 3টি ভাগে ভাগ করা হয় তবে 1 ভাগকে বলা হবে তেহাই, 1 ভাগকে বলা হয় তেহাই। আর এক এককের 4 ভাগের 1 ভাগকে বলা হয় চৌথা, সিকি, পুয়া। একটা একককে যদি 2টি ভাগে ভাগ করা হয় তবে এক অংশকে বলা হয় অর্ধ। তো সমাস নিষ্পন্ন সর্বশেষ প্রশ্ন, সমাস নিষ্পন্ন পদটির নাম কি? আমরা যে সমাস নিষ্পন্ন হয়ে বা সমাস সাধিত হয়ে যে পদটি গঠিত হয়, যে পদটি তৈরি হয় বা গঠিত হয় তাকে বলা হয় সমস্ত পদ। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব ভালোভাবে উপলব্ধি করেছো বা বুঝতে পেরেছো। তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, তোমাদের যে কোনো প্রশ্ন আমরা খুব সুন্দরভাবে উত্তর দিয়ে সমাধান করে দেব ইনশাআল্লাহ। তো আমাদের আজকের পড়ার উপর ভিত্তি করে হোমওয়ার্ক, ক্রিয়ার ভাব, এই ক্রিয়ার ভাবটি তোমরা হোমওয়ার্ক করে জমা দেবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।